সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স চ্যাপ্টারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক আলোচনা করব। সেটা হলো অ্যাম্পলিফায়ার হিসেবে কীভাবে ট্রানজিস্টর ব্যবহৃত হয়। অ্যাম্পলিফায়ার জিনিসটা কি? অর্থাৎ যে যন্ত্র এই এসি সিগন্যালকে বিবর্তিত করবে সেটাকে বলা হচ্ছে অ্যাম্পলিফায়ার। তো অ্যাম্পলিফায়ারের কাজ হলো সিগন্যালকে বিবর্তিত করা। আরেকটা শব্দ আছে অ্যাম্পলিফিকেশন। এসি সিগন্যালকে বিবর্তিত করা। এখানে দেখো বড় করেছে, এখানে দেখো সিগন্যালটাকে বড় করেছে। দুইটার মধ্যে পার্থক্যটা কি? দুইটার মধ্যে পার্থক্য হলো এই অ্যাম্পলিফায়ারটাকে বলা হচ্ছে যন্ত্র আর এটাকে বলা হচ্ছে প্রক্রিয়া। তাহলে অ্যাম্পলিফায়ার সংজ্ঞাটা হলো যে যন্ত্র ইনপুটে প্রদত্ত সংকেতকে আউটপুটে বিবর্তিত করে তাকে বলা হচ্ছে অ্যাম্পলিফায়ার। আর এটি হচ্ছে প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় ইনপুটে প্রদত্ত সিগন্যালকে আউটপুটে বিবর্তিত করে তাকে বলা হচ্ছে অ্যাম্পলিফিকেশন। এখানে দেখো অ্যাম্পলিফায়ার মানে যন্ত্র আর অ্যাম্পলিফিকেশন মানে প্রক্রিয়া। তো তোমরা একটি অ্যাম্পলিফায়ার যন্ত্র দেখতে পাচ্ছ যেখানে একটি এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে এবং কমন ইমিটার এনপিএন ট্রানজিস্টর। শব্দটা খেয়াল করো, কমন ইমিটার এনপিএন ট্রানজিস্টর। তো কেন এখানে পিএনপি ট্রানজিস্টর ব্যবহার করা যাবে না সেটার ব্যাখ্যাটা আমরা পরে দেব। তারপরে দেখো এখানে দুইটা সার্কিট, একটা ইনপুট সার্কিট এবং একটি আউটপুট সার্কিট। ইনপুট সার্কিটটা হলো এটা যেখানে ফরওয়ার্ড বায়াস করা হয়েছে, যেমন দেখো এনপিএন। তাহলে এখানে এটা ইমিটার, এটা কালেক্টর, এটা বেস। তো তোমরা জানো এটা কেন ইমিটার, যেটাতে তীরচিহ্ন থাকবে সেটাই ইমিটার, আর তীরচিহ্নটা বাড়ি থেকে থাকলেই সেটা এনপিএন। এখন বেস যেহেতু পি টাইপ মানে পজিটিভ আর ব্যাটারির এখানে পজিটিভ, তাহলে এটা ফরওয়ার্ড বায়াস। একইভাবে আউটপুটটা এসে কালেক্টরটাও কিন্তু এখানে এনের সাথে দেখো এখানে প্লাস, তাহলে রিভার্স। তাহলে ইনপুটটা হলো ফরওয়ার্ড বায়াস এবং আউটপুটটা হলো রিভার্স বায়াস করতে হবে, সবসময় করতে হবে। এখন দেখো ইনপুট সার্কিটে ভিবিবি ডিসি ভোল্টেজ এবং আউটপুট সার্কিটে ভিসিসি ডিসি ভোল্টেজ প্রয়োগ করলে আমি ভালো অ্যাম্পলিফিকেশন বা ভালো বিবর্তন আমি পাবো। এখন একটি রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছ আরআই, যেটা ইনপুট সার্কিটে, যেটার সাহায্যে আমি ইনপুট সিগন্যালটাকে প্রয়োগ করব, এবং আউটপুট একটি লোড রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছ যেটার সাহায্যে আমি আউটপুট সিগন্যালটা পাবো। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করো, যেহেতু এখানে ইমিটারটা কমন, তাহলে ইনপুট হিসেবে কে থাকবে? বেস, আর আউটপুট হিসেবে কে থাকবে? কালেক্টর। এখান থেকে কালেক্টর এবং বেসের মাধ্যমে আমরা একটা সূত্র পাই, সেটা হলো কারেন্ট গেইন। অর্থাৎ কারেন্ট গেইনটা হবে আইসি বাই আইবি সমান হবে কারেন্ট গেইন মানে কি? বিটা। তবে এটা কিন্তু ডিসি এর ক্ষেত্রে। অ্যাম্পলিফিকেশন বুঝতে হলে প্রথমে বুঝতে হবে এনপিএন ট্রানজিস্টরের মধ্য দিয়ে কীভাবে তড়িৎ প্রবাহিত হয়। তো তোমরা দেখো এটা হলো একটা এনপিএন ট্রানজিস্টর। এটা যদি এন হয়, এটা পি, এটা এন। এনের সাথে নেগেটিভ পজিটিভ এবং এনের সাথে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, এটা রিভার্স থাকতে হবে। এটা হলো ফরওয়ার্ড আর এটা হলো রিভার্স। এই যে ঠিক একইভাবে দেখো, এই যে এন পি পি মানে বেসটা পি এর সাথে প্লাস ফরওয়ার্ড, এটা কিন্তু ইনপুট সার্কিট ফরওয়ার্ড, এবং দেখো এই যে এন এটা এন মানে নেগেটিভের সাথে কিন্তু পজিটিভ, তাহলে কি? রিভার্স। ইনপুট সার্কিট সবসময় ফরওয়ার্ড বায়াসে থাকতে হবে আর আউটপুট সার্কিট সবসময় রিভার্স বায়াসে থাকতে হবে। তো তোমরা এই ইলেকট্রন প্রবাহটা কীভাবে হয় এনপিএন ট্রানজিস্টরের মধ্যে দিয়ে, এটা তোমরা জানো যে এখানে নেগেটিভের কারণে ইমিটার থেকে বেসের দিকে ধরে নিলাম 100টা ইলেকট্রন গমন করলো। তো গমন করার পরে
এখানে ধরে নিলাম 10টা ইলেকট্রন ডোপিং হবে, কারণ বেস খুব পাতলা, এই কারণে কম পরিমাণে ইলেকট্রন ডোপিং হবে। তো বাকি থাকতেছে 90টা ইলেকট্রন। 90টা ইলেকট্রন কোথায় যাবে? কালেক্টরে গমন করবে। তাহলে দেখো এখানে যেহেতু ইমিটারটা কমন, তাহলে ইমিটারের কথা আমরা চিন্তা করব না, চিন্তা করবো কারটা? বেস আর কালেক্টর। এখানে বেসটা হলো ইনপুট আর কালেক্টরটা হলো আউটপুট। তো তোমরা দেখো বেস খুব পাতলা হওয়ার কারণে মাত্র 10টা ইলেকট্রন ডোপিং হয়েছে, অতএব কারেন্ট পাওয়া যাবে বেসে কম, তাহলে বেস পাওয়ারও কম হবে। আর যেহেতু এখানে 90টা ইলেকট্রন কালেক্টর প্রবেশ করেছে, তো অতএব কালেক্টর পাওয়ারটা বেশি হবে। তাহলে একটা জায়গায় সিদ্ধান্ত নিলাম যে কালেক্টর পাওয়ার বেশি, বেস পাওয়ারটা কিন্তু কম। এটা আমরা জানি ইলেকট্রন যেদিকে প্রবাহিত কারেন্ট কিন্তু তার বিপরীত দিকে প্রবাহিত হয়। তাহলে এই কথা আমরা একটু বলে নিচ্ছি যে দেখো এখানে ইলেকট্রন কিন্তু ইমিটার থেকে বেসে গেল, তারপরে কালেক্টর গেল, এই যে ইমিটার থেকে বেসে কালেক্টর গেল। তো যেহেতু ইমিটার থেকে বেসের দিকে ইলেকট্রন যাচ্ছে, তাহলে ইমিটার প্রবাহটা কিন্তু বের হয়ে আসবে, অর্থাৎ এটা হবে ইমিটার প্রবাহটা আই, এবং বেস প্রবাহটা কিন্তু বেসের দিকে প্রবেশ করবে অর্থাৎ আইবি, এবং কালেক্টর প্রবাহটা বেসের দিকে প্রবাহিত হবে অর্থাৎ আইসি। তা আমরা আরেকটা সূত্র জানি, সেটা হলো আইই, অর্থাৎ ইমিটার প্রবাহ ইকুয়াল টু বেস প্রবাহ এবং কালেক্টর প্রবাহ সমষ্টির সমান। এটা কারশফের প্রথম সূত্র থেকে জানো, অর্থাৎ ইমিটার প্রবাহ যদি বেড়ে যায়, বেস প্রবাহ এবং কালেক্টর প্রবাহ কিন্তু ট্রানজিস্টরে প্রবেশ করবে। তো এইটার থেকে আমরা বলতে পারি। এবং আরেকটা শব্দ পেয়ে গেলাম যে সেটা হলো যেহেতু এখানে ইমিটারটা কমন বাদ, আর এখানে বেস প্রবাহ কালেক্টর প্রবাহের মধ্যে কালেক্টর প্রবাহ বেশি, তো আমরা ধরে নিলাম বেস প্রবাহটা যে 2 এম্পিয়ার কারেন্ট আমরা পেলাম, যেভাবে পেলাম, তাহলে সেক্ষেত্রে কালেক্টর প্রবাহ তো অনেক বেশি হবে। যেহেতু এখানে দেখা যাচ্ছে বেশি হবে, যেহেতু বেস প্রবাহ পেলাম 2 এম্পিয়ার, তাহলে আমরা কালেক্টর প্রবাহ পেলাম 100 এম্পিয়ার। 100কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কত হবে? তাহলে হবে 50। তাহলে আমরা এই বিটা অর্থাৎ কারেন্ট গেইন বা প্রবাহ লাভটা কিন্তু বুঝতে হবে, এটার উপরে কিন্তু ট্রানজিস্টরের বিবর্তনটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। তো আমরা এই কীভাবে এনপেন ট্রানজিস্টারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় সেটা বুঝলাম, এবং সেই সাথে বিটাটাও বুঝলাম, অর্থাৎ কারেন্ট গেইনটাও কিন্তু আমরা বুঝতে পারলাম। তবে এই কারেন্ট গেইনটা কিন্তু ডিসির ক্ষেত্রে, তো আমরা এসির ক্ষেত্রে কারেন্ট গেইনটা কেউ একটু পরে বলতেছি। তাই এখানে আমরা একটি টার্মিনাল ব্যবহার করি, এটা হবে প্লাস টার্মিনাল এবং এটা হবে মাইনাস টার্মিনাল। এখানে আমরা যে সিগন্যালটা দেব সেই সিগন্যালটা কিন্তু এমন, অর্থাৎ উপরেরটা হলো প্লাস এবং নিচেরটা হলো মাইনাস। আমরা এই সিগন্যালটা কিন্তু এই আরএল এর মাধ্যমে প্রয়োগ করব, তখন দেখব আমরা আরএল এর মাধ্যমে আমি কিভাবে সিগন্যালটা বিবর্ধিত আকারে পাচ্ছি। তো যে কথাটা বললাম যে এটা কিন্তু ডিসি যদি হয় তাহলে বিটাটা হবে আইসি বাই, আর যদি এখানে এসি কারেন্ট অর্থাৎ এসি সিগন্যাল হয় তখন বিটাটা হবে বিটা এসি। এটা ক্ষেত্রে হবে ডেল আইসি বাই ডেল আইবি, অর্থাৎ এটা ছিল কালেক্টর প্রবাহ এবং বেস প্রবাহের অনুপাত হলো বিটা অর্থাৎ কারেন্ট গেইন, আর এটা হলো কালেক্টর প্রবাহের পরিবর্তন এবং বেস প্রবাহের পরিবর্তনের অনুপাতকে বলা হচ্ছে কারেন্ট গেইন মানে বিটা। দুটার মধ্যে পার্থক্য কি? যখন ডিসি হবে তখন কিন্তু ডেল হবে না, অর্থাৎ শুধু বলবো কালেক্টর প্রবাহ বেস প্রবাহ, আর যখন এসি কারেন্ট হবে তখন বলবো কালেক্টর প্রবাহ পরিবর্তন এবং বেস প্রবাহের পরিবর্তনের অনুপাত। এটি হলো মূল পার্থক্য। তো আমরা এসি কারেন্টটা ব্যবহার করলাম। তো যখন এখানে আমি প্রথম অর্ধচক্রটা ব্যবহার করলাম, অর্থাৎ আমি যখন এখানে পজিটিভ সিগন্যালটা ব্যবহার করলাম, তখন দেখো কি হলো, এই পজিটিভের জন্য তখন এই বেসটা কিন্তু ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হবে, কারণ এটা কিন্তু প্লাস, যে দেখো পি, যেহেতু এটা প্লাস, প্লাসে প্লাসে ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হবে, তখন ইমিটার থেকে ইলেকট্রন বেসের মধ্যে দিয়ে কালেক্টরে প্রবাহিত হবে, ফলে আমি কিন্তু কালেক্টর প্রবাহ পেয়ে যাব। এখানে দেখো যখন তুমি বেস প্রবাহ পেলে তখনই কিন্তু কালেক্টর প্রবাহ পেলা, এবং একটা শব্দ কিন্তু এখানে আছে আইসি কারেন্টটা কিন্তু বেশি হবে। তো যেহেতু আইসি কারেন্টটা বেশি হবে, তো এখানে বেস প্রবাহ যা পাবে কালেক্টর প্রবাহ কিন্তু তার চেয়ে অনেক বেশি পাবে। এখানে কালেক্টর প্রবাহটা কেমন হবে আমি সেটা দেখাচ্ছি।
এটা হলো টাইম এবং এটা হলো আইসি কারেন্ট। তাহলে কি বললাম, তো যখন আমি বেস পাওয়ার পেলাম ধরো 2 অ্যাম্পিয়ার, আমরা এখানে ধরে নিলাম +2 অ্যাম্পিয়ার। তো 2 অ্যাম্পিয়ার যদি আমি কারেন্টটা পেয়ে থাকি বেসে, তাহলে কালেক্টরে আমি হয়তো দেখা দেবো আমি 100 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো, +100। তো সেক্ষেত্রে আইবি যতটুকু পাওয়া যাবে আইসির মানটা কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি পাওয়া যাবে, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ। এরপর দেখো, যখন নেগেটিভটা না হবে, অর্থাৎ আমি যখন এখানে নেগেটিভ সিগন্যালটা নেব, তখন ইনপুট সার্কিট অর্থাৎ বেস ইমিটার, এই সার্কিটটা কিন্তু আমি রিভার্স বায়াস পাবো। তো যদি রিভার্স বায়াস প্রাপ্ত হয় তখন কি আর কোনো ইলেকট্রন প্রবাহিত হবে ইমিটার থেকে? হবে না। তো যেহেতু হবে না, সেক্ষেত্রে কিন্তু আমি বেস পাওয়ারটা পাবো না, অর্থাৎ নেগেটিভ পাওয়া যাবে। এই যে বেস পাওয়ারটা নেগেটিভ পাওয়া যাবে, ফলে কালেক্টর যে কারেন্টটা সেটা কিন্তু তুমি নেগেটিভ পাবে। এবং এই ক্ষেত্রে দেখো, যদি এখানে এই -2 অ্যাম্পিয়ার পেয়ে থাকো আইবিআর মানটা, তাহলে সেক্ষেত্রে এই কালেক্টরের মানটা কিন্তু -100 অ্যাম্পিয়ার পাবে। এই কালেক্টরের মানটাও তুমি -100 অ্যাম্পিয়ার পাবে। সেক্ষেত্রে দেখা গেল যে বেস পাওয়ার যতটুকু হ্রাস পেয়েছে, কালেক্টর পাওয়ার কিন্তু তার চেয়ে অনেক বেশি পরিমাণ হ্রাস পেয়েছে। তাহলে আমরা এই ইনপুটের ক্ষেত্রে এবং কালেক্টর পাওয়ার ক্ষেত্রে খেয়াল করো যে +2 অ্যাম্পিয়ার যখন কারেন্ট পাইলাম বেস পাবো, তখন কিন্তু কালেক্টর পাওয়ারটা পাওয়া গেল ধরে নিলাম 100 অ্যাম্পিয়ার, পজিটিভ 100 অ্যাম্পিয়ার। আর যখন আমি এই -2 অ্যাম্পিয়ার কারেন্ট পেলাম, তখন কিন্তু দেখো কালেক্টর পাওয়ারটা -100 অ্যাম্পিয়ার হলো। অর্থাৎ পজিটিভের ক্ষেত্রে বেস পাওয়ার যতটুকু পাওয়া যাবে, কালেক্টর পাওয়ার তার চেয়ে অনেক বেশি পরিমাণ পজিটিভ প্রভাব পাওয়া যাবে। এবং নেগেটিভের জন্য আমরা দেখলাম যতটুকু বেস পাওয়ার নেগেটিভ পাওয়া গেল, কালেক্টর পাওয়ার তার চেয়ে আরও বেশি পরিমাণ নেগেটিভ কালেক্টর পাওয়া গেল। কিন্তু এটাই কিন্তু আমি আউটপুট হিসেবে পাবো না। তাহলে আউটপুট হিসেবে আমি পাবো কোনটা জানো? যদি এটাকে প্লাস টার্মিনাল এবং এটাকে মাইনাস টার্মিনাল হিসেবে ব্যবহার করো, তখন তুমি এই আরএল এর মাধ্যমে যে আউটপুটটা পাবে সেটা এরকম। অর্থাৎ দেখো এখানে প্লাসটা হয়ে গেল মাইনাস, মাইনাসটা হয়ে গেল প্লাস। তাহলে কেন এমনটা ঘটলো সেটা কিন্তু আমাদের দেখার বিষয়। ইনপুট সিগন্যাল এটার থেকে কালেক্টর পাওয়ারটা তৈরি হয়েছে, এটার থেকে এটা তৈরি হয়ে গেছে। তো এই ব্যাখ্যাটা আমরা এখন দিচ্ছি। দেখো এখানে দুইটা সার্কিট, আমরা দুইটা সার্কিটের ক্ষেত্রে কারশেফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। তো তোমরা দেখো এখানে কিন্তু একটা ভোল্টেজ রয়েছে, সেটা কিন্তু ইমিটার এবং বেস ভোল্টেজ, এটা নাম দিলাম ভিবিই। এই ভোল্টেজটার নাম হলো ভিবিই। তাহলে এই লুপটা যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা যে ঘটনাটা পাবো সেটা হলো ভিবিবি, এটা হলো ইনপুট সার্কিটের ক্ষেত্রে ভিবিবি সমান হবে এখানে একটা ভোল্টেজ, অর্থাৎ ভি হলো আইআর। তো যেহেতু এখানে একটা ভোল্টেজ রয়েছে, অর্থাৎ আইবি আর আই, এবং আরেকটা ভোল্টেজ রয়েছে সেটা হলো ভিবিই। এখানে ভিবিই এই ভোল্টেজটা কিন্তু স্থির থাকবে। কেন স্থির থাকবে এটা ব্যাখ্যাটা হলো, যেমন দেখো এখানে এই যে ইমিটার এবং বেস, তো ইমিটার বেসের মধ্যে দেখো এনপি, তো এটা একটা ডায়োড। যেহেতু এনপি একটা ডায়োড, অর্থাৎ এটা ইমিটার, এটা বেস, তো তার মাঝখানে কিন্তু একটা পোটেনশিয়াল ব্যারিয়ার থাকে বা পোটেনশিয়াল বিভব থাকে। এই বিভবটাই হলো ভিপিএ। তো এটা জার্মেনিয়ামের জন্য একরকম থাকে, সিলিকনের জন্য একরকম থাকে। তোমরা জানো এই পোটেনশিয়াল ব্যারিয়ারের মানটা কিন্তু ফিক্সড থাকে। তো এই ট্রানজিস্টারটা যে অর্ধপরিবাহী দ্বারা তৈরি, সেই অর্ধপরিবাহীর যে পোটেনশিয়াল ব্যারিয়ার এটা কিন্তু নির্দিষ্ট, আর সেটি হলো ভিপিই। তাহলে এই যে এটা হলো ভিবিই, তো এটা কিন্তু স্থির। এই যে এই ইকুয়েশনটা যেটা দেখালাম সেটা হলো ডিসি প্রবাহের ক্ষেত্রে, এটা হলো ডিসি প্রবাহের ক্ষেত্রে। কিন্তু এসি প্রবাহের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, ডেল হবে। তো এটা হবে ডেল, অর্থাৎ ডেল ভি বিবি
ইকুয়াল টু ডেল আইবি আর আই ডেল ভিবিই। যেহেতু এই ভোল্টেজটা স্থির তাই এটা ডিফারেন্সিয়েশন হবে শূন্য, তো এটাকে আমরা শূন্য বলতে পারি। তাহলে ডেল আইবি আর আই প্লাস এটা হবে শূন্য। আর এই ভোল্টেজটাকে আমরা ইনপুট ভোল্টেজ বলতে পারি, সেটা হলো ডেল ভিআই। আমরা এখানে ডেল ভিআই এটাকে আমরা ইনপুট ভোল্টেজ বলতে পারি। তাহলে ডেল ভিআই অর্থাৎ ইনপুট ভোল্টেজটা হলো তাহলে ডেল আইবি আর আই, অর্থাৎ আইবি প্রবাহের পরিবর্তন এবং আর আইয়ের এই দুইটার গুণফলই হলো ডেল্টা ভিআই, যে পরিমাণ তুমি ভোল্টেজ এখানে প্রয়োগ করলাম। এখন আমরা আউটপুট সার্কিটের দিকে যাচ্ছি। তা আউটপুট সার্কিটে এটার মধ্যে খেয়াল করো, এটা এখানে একটা ভোল্টেজ রয়েছে, সেটা হলো কালেক্টর। এই যে দেখো এটা কালেক্টর, এটা এমিটার, অর্থাৎ ভিসিই। এখানে এই ভিসিইটা হলো আউটপুট ভোল্টেজ অর্থাৎ ভি নট। যেমন এখানে ভিবিকে আমরা ইনপুট ভোল্টেজ ধরেছি, এখানে ধরতে হবে ভিসিইকে আউটপুট ভোল্টেজ। তা আমরা এই লুপের ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা হলো, এই লুপের ক্ষেত্রে আমরা আউটপুট সার্কিটের ক্ষেত্রে পাচ্ছি ভিসিসি। একটা যেমন ছিল ভিবিবি সমান দুইটা ভোল্টেজের যোগফল, এটা হবে ভিসিসি সমান হবে দুইটা ভোল্টেজ, একটা হলো ভিসিই আরেকটা হলো আইসিআরএল। আইসিআরএল এটা কিন্তু কার ক্ষেত্রে? ডিসি এর ক্ষেত্রে। যদি আমরা এসি এর ক্ষেত্রে চিন্তা করি তাহলে কী হবে? ডেল ভিসিসি সমান ডেল আইসিআরএল, আর এটাকে আমরা কি বলতে পারি? ভিসিকে বলতে পারি ভি নট। তো যেহেতু এটা ভি নট বলতে পারি, তাহলে আমরা এটাকে লিখতে পারি ডেল ভি নট। এটা হলো এসি এর ক্ষেত্রে, এটাও কিন্তু এসি এর ক্ষেত্রে। এখানে কেস স্থির ছিল ভিবিই, যে কারণে ভিবিই এর ডিফারেন্সিয়েশনটা শূন্য ছিল, আর এখানে স্থির কিন্তু এটা। তো যেহেতু এটা ফিক্স থাকবে তাই এটা ডিফারেন্সিয়েশনটা কী হবে? শূন্য হবে, অর্থাৎ ডেল ভিসিসি শূন্য হবে। তো এটা যদি শূন্য হয় তাহলে এখানে হবে ডেল আইসি আর এল প্লাস ডেল ভি নট। সুতরাং ডেল ভি নট অর্থাৎ আউটপুট ভোল্টেজের পরিবর্তন হবে মাইনাস ডেল আইসি আর এল। এই মাইনাসের কারণে কিন্তু এই আমরা ফেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ ইনপুট এবং আউটপুটের মধ্যে ফেজের ব্যবধান 180 ডিগ্রি হয়ে গেল। অর্থাৎ ইনপুট ভোল্টেজটা দেখো প্লাস, আউটপুট ভোল্টেজটা কিন্তু মাইনাস। তো যখন এখানে এই পজিটিভ সাইকেল নিলে তখন কিন্তু আউটপুটে নেগেটিভ সাইকেল পাবে বিবর্ধিত আকারে, এবং যখন তুমি ইনপুটে নেগেটিভ সাইকেল নিলে তখন কিন্তু আউটপুটে পজিটিভ সাইকেল পাবে বিবর্ধিত আকারে। তাহলে আমরা ভোল্টেজ বিবর্তনটা কি পাবো? এবি হবে ডেল্টা ভি নট বাই ডেল্টা ভিআই। এখানে ডেল ভি নটটা হলো মাইনাস ডেল আইসি আর এল, আর ডেল ভিআই মানে কত? ডেল আইবি আর আই। তাহলে দেখো, যদি আর আই এবং আর এল এর মান তুমি জানো এবং কোনো না কোনোভাবে এটা যদি ডেল, যেহেতু এসি কারেন্ট, এটা হবে ডেল আইসি আর এটা হবে ডেল আইবি, এই দুইটা কারেন্টের মান যদি তোমার জানা থাকে তখনই তুমি এই কি পরিমাণ সিগন্যালটা বিবর্ধিত হলো অর্থাৎ ভোল্টেজ গেইনটা তুমি গাণিতিকভাবে বের করতে পারবে। কেন ডেল আইসি কেন ডেল আইবি আমরা লিখলাম? যখন এসি কারেন্ট হবে তখন লিখতে হবে ডেল আইসি এবং ডেল আইবি, আর যখন ডিসি কারেন্ট হবে তখন লিখতে হবে আইসি এবং আইবি। তো এইভাবে আমরা ভোল্টেজ গেইনটা বের করতে পারবো গাণিতিকভাবে। পরীক্ষা অনেক সময় বলে যে এই ট্রানজিস্টরটি বিবর্তক হিসেবে কাজ করে, তা গাণিতিকভাবে বিশ্লেষণ করে তখনই কিন্তু এই সূত্র দিয়ে তোমার অঙ্কটা করে দেখাতে হবে যে কত গুণ বিবর্তিত করবে এই ট্রানজিস্টর, এটা আমরা বের করে দেখাতে হবে। তোমরা লক্ষ্য করো, এই প্রশ্নটা গাণিতিকভাবে পরীক্ষা আসতে পারে, এই প্রশ্নটা থিওরিটিক্যালও পরীক্ষায় আসতে পারে। তো তোমরা দুইভাবে শিখতে হবে। যদি তোমাদের থিওরিটিক্যালভাবে আসে তখন তোমরা খাতা কীভাবে লিখবা সেটা দেখো।
এখানে একটি কমন এমিটার এনপিএন ট্রানজিস্টর দেখানো হয়েছে, যার ইনপুট সার্কিট হলো বেস ইমিটার জাংশন এবং আউটপুট সিগন্যাল হলো কালেক্টর ইমিটার জাংশন। ভালো বিবর্তন পাওয়ার জন্য ইনপুট সার্কিটকে ভিবিবি এর মাধ্যমে এবং আউটপুট সার্কিটকে ভিসিসি এর মাধ্যমে ডিসি ভোল্টেজ প্রয়োগ করতে হবে। আর আরআই এর মাধ্যমে আমরা সিগন্যাল ইনপুটে প্রয়োগ করব এবং আরএল এর মাধ্যমে আমরা আউটপুট থেকে সিগন্যাল পাবো। তাহলে তুমি আউটপুট সিগন্যাল পাবে। ইনপুট সিগন্যালটা হবে এমন এবং আউটপুট সিগন্যালটা হবে এমন। তো যখন তুমি পজিটিভ সাইকেল তুমি প্রয়োগ করবা, তখন ইনপুট সার্কিট অর্থাৎ বেস ইমিটার জাংশন ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হবে। তখন ইমিটার থেকে ইলেকট্রন বেসের মধ্যে দিয়ে কালেক্টর প্রবাহিত হবে, ফলে কালেক্টর প্রভাব পাওয়া যাবে। এক্ষেত্রে বেস প্রভাব যতটুকু পাওয়া যাবে তার চেয়ে অনেক বেশি পরিমাণ কালেক্টর প্রভাব পাওয়া যাবে। যখন ইনপুটে নেগেটিভ সাইকেল প্রয়োগ করা হবে, তখন বেস ইমিটার জাংশন অর্থাৎ ইনপুট সার্কিট রিভার্স ব্যাস প্রাপ্ত হবে। তখন আইবি এর মান শূন্য হবে, কোনো কারেন্ট পাওয়া যাবে না। তখন আইসি এর মানও শূন্য হবে, অর্থাৎ কোনো কারেন্ট পাওয়া যাবে না। এখানে আইবি এর মান যতটুকু হ্রাস পাবে অর্থাৎ নেগেটিভ দিকে, আইসি এর মান কিন্তু তার চেয়েও বেশি পরিমাণ হ্রাস পাবে। এই যে দেখো হ্রাস পেল। তাহলে পজিটিভের জন্য পজিটিভের দিকে বৃদ্ধি পেয়েছে, নেগেটিভের জন্য নেগেটিভ দিকে বৃদ্ধি পেয়েছে। কার মান? আইসির মান। এই আইসিটাও কিন্তু আউটপুট কারেন্ট, কিন্তু মূল আউটপুট কারেন্ট কিন্তু এটা। তখন এই যে প্লাসটা মাইনাস বা মাইনাসটা প্লাস হচ্ছে কি কারণে? যখন আমরা এখানে ইনপুট ভোল্টেজ হবে ডেল আইবি আর আই এবং আউটপুট ভোল্টেজ হবে মাইনাস ডেল আইসি আর এল। যখন ইনপুট ভোল্টেজটা প্লাস তখন আউটপুট ভোল্টেজটা মাইনাস, অর্থাৎ যখন প্লাস তখন মাইনাস, যখন মাইনাস তখন প্লাস। অর্থাৎ দেখা যাচ্ছে ইনপুট এবং আউটপুটের মধ্যে ফেজের ব্যবধান হবে 180 ডিগ্রি। এভাবেই এই ট্রানজিস্টার ইনপুটে প্রদত্ত ইনপুট সিগন্যালকে আউটপুটে বিবর্তিত করে এবং ইনপুট এবং আউটপুটের মধ্যে দশা পার্থক্য হবে 180 ডিগ্রি। বাস্তবে অ্যাম্প্লিফায়ার তৈরি করার জন্য একটি ট্রানজিস্টারই ব্যবহার করে না, এখানে অনেকগুলো ট্রানজিস্টার ব্যবহার করে। আর এই ট্রানজিস্টার কোথায় ব্যবহৃত হয়? যেমন তুমি মাইকে কথা বলো, তোমার সিগন্যালটা অল্প থাকে, কিন্তু এটা ট্রানজিস্টার থাকার কারণে সিগন্যালটাকে কী করে? বিবর্ধিত করে। রেডিওতে তোমরা গান শোনো বা যে কোনো কথা শোনো, সেটাও কিন্তু সিগন্যালটা কম থাকে, কিন্তু এটা পরবর্তীতে বিবর্ধিত হয় কী কারণে? ট্রানজিস্টারের কারণে। তো এই ট্রানজিস্টারের ধর্ম হলো সিগন্যালটাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়, যেটা হলো ভোল্টেজ গেইন অর্থাৎ এভি, অর্থাৎ ডেল ভি নট বাই ডেল ভি এর অনুপাত হলো ভোল্টেজ গেইন। তা আমরা দেখলাম অ্যাম্প্লিফায়ার হিসেবে কীভাবে ট্রানজিস্টার কাজ করে। তা আশা করি ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে এই টপিকসটি নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা নেক্সট ভিডিওটি তৈরি করব সুইচ হিসেবে কীভাবে ট্রানজিস্টার ব্যবহৃত হয়। তাই আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।